ওয়েলকাম স্টুডেন্ট, আমি সুমিত স্যার আজ তোমাদের কোষ বা সেল সম্পর্কে একটা সম্যক ধারণা দেওয়ার চেষ্টা করব। প্রথমে আমরা কোষ বা সেল কাকে বলে সেটা জেনে নিই। প্রোটোপ্লাজম দ্বারা গঠিত প্রবেদক ভেদ্য পর্দা বেষ্টিত জীবদেহের গঠনগত এবং কার্যগত একককে আমরা কোষ বলে থাকি। এটা তোমরা যদিও পূর্ববর্তী ক্লাসগুলোতেই জেনেছো। এরপরে এই কোষ প্রথম কে কবে আবিষ্কার করেন? 1665 খ্রিস্টাব্দে একজন ইংরেজ বিজ্ঞানী যার নাম হচ্ছে রবার্ট হুক, তিনি প্রথম তার নিজের তৈরি অণুবীক্ষণ যন্ত্রের নিচে যখন মৃত কর্কের অংশ পর্যবেক্ষণ করেন তখন তিনি প্রথম কোষের উপস্থিতি বা কোষ সম্পর্কে তার ধারণা তৈরি হয়। তো সেই জন্য রবার্ট হুককে কোষের প্রথম জনক বলা হয় বা কোষের স্রষ্টা বলা হয়। এরপরে পরবর্তীকালে আরো বিভিন্ন বিজ্ঞানী কোষ সম্পর্কে বিভিন্ন মতামত দিয়েছেন, কিন্তু আমি তোমাদেরকে অপর দুজন বিজ্ঞানী, একজন হচ্ছে বোটানিস্ট, জার্মান বিজ্ঞানী, তার নাম হচ্ছে স্লেডেন, আর একজন হচ্ছে জুওলজিস্ট, তিনিও জার্মান বিজ্ঞানী, তার নাম হচ্ছে সোয়ান। এরা দুজনে পৃথক পৃথকভাবে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে প্রাণী কোষের পর্যবেক্ষণ করেন এবং সেখানে তারা তার থেকে একটা সিদ্ধান্তে উপনীত হন, তাকেই আমরা সেল থিওরি বা কোষ তত্ত্ব বলে জানি। সেখানে তারা বলেন যে জীবনের গঠনগত একক হলো কোষ এবং প্রত্যেকটি জীব এক বা একাধিক কোষ দ্বারা গঠিত। এটাকে সেল তত্ত্ব বলে আমরা জানি। এরপর আমরা চলে আসি কোষের আকার বা আয়তন সম্পর্কে জানি। কোষের আকার বা আয়তন জানতে গেলে আমরা বলতে পারবো যে কোষ কিন্তু বিভিন্ন আকৃতির হয়ে থাকে। সেটা গোলাকার হতে পারে, দণ্ডাকার হতে পারে, বহুভুজাকার হতে পারে, তারকার ন্যায় আকৃতি বিশিষ্ট হতে পারে, এরকম বিভিন্ন আকারের হয়ে থাকতে পারে কোষ, এবং এর আয়তনও বিভিন্ন প্রকারের হয়ে থাকে। এই সম্পর্কে মানে আয়তন সম্পর্কে বলতে গেলে তোমাদের কয়েকটা জিনিস জেনে রাখা দরকার, ইন্টারেস্টিং হিসাবে বা জেনে রাখার বিষয় হিসাবে তোমরা জেনে রাখতে পারো। এক হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম জীব হলো এটা এককোষী, তার নাম হচ্ছে মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। তারপরে আমাদের যে মানুষের শরীরে যে লিম্ফোসাইট থাকে সেই লিম্ফোসাইট কোষ কিন্তু প্রাণী কোষের মধ্যে সব থেকে ক্ষুদ্রতম কোষ। আবার প্রাণী কোষের মধ্যে সব থেকে বৃহত্তম কোষের দিকে যদি তোমরা যাও তাহলে পরে আয়তনের দিক থেকে সব থেকে বৃহত্তম কোষ হচ্ছে উট পাখির ডিম, কিন্তু দৈর্ঘ্যের দিক থেকে সব থেকে বৃহত্তম কোষ হচ্ছে মানুষের হচ্ছে নিউরন। আবার যদি তোমরা উদ্ভিদের বৃহত্তম কোষের দিকে যাও তাহলে পরে দেখতে পাবে যে উদ্ভিদের মধ্যে এককোষী উদ্ভিদ আছে অ্যাসিটাবুলারিয়া বলে, সেটা কিন্তু সব থেকে বৃহত্তম এককোষী উদ্ভিদ কোষ আয়তন দিক থেকে। কিন্তু আবার বহুকোষী উদ্ভিদ কোষ যেমন র্যামি গাছের বাকলের তন্তু, এটা কিন্তু সব থেকে দীর্ঘতম উদ্ভিদ কোষ। তাহলে আমরা বিভিন্ন রকম কোষের আকার এবং আয়তন সম্পর্কে জানলাম। এরপরে আমরা কোষের প্রকারভেদ বা শ্রেণীবিভাগ সম্পর্কে জানব। সেখানে আগে কোষকে প্রধানত প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক এই দুভাগে ভাগ করা হতো, কিন্তু আধুনিক ধারণা অনুযায়ী কোষকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে প্রোক্যারিওটিক, 2 হচ্ছে মেসোক্যারিওটিক, 3 হচ্ছে ইউক্যারিওটিক। প্রোক্যারিওটিক কাকে বলবে? প্রো কথার অর্থ হচ্ছে আদি এবং ক্যারিয়ন কথাটার অর্থ হচ্ছে নিউক্লিয়াস, অর্থাৎ আদি নিউক্লিয়াস যুক্ত কোষকে কিন্তু প্রোক্যারিওটিক কোষ বলবে। তারপর 2 নম্বর হচ্ছে মেসোক্যারিওটিক। মেসোক্যারিওটিকের ক্ষেত্রে যেখানে কোষ হচ্ছে মধ্য প্রকৃতির, তার মানে এখানে সংগঠিত নিউক্লিয়াস উপস্থিত, কিন্তু নিউক্লিয় যে ক্রোমাটিন যে তন্তু থাকে তা কিন্তু আম্লিক ধরনের হয় এবং পর্দাঘেরা কোষাঙ্গাণু থাকে, কিন্তু এর যখন কোষ বিভাজন হয় তখন অ্যামাইটোটিক প্রকৃতির কোষ বিভাজন হয়ে থাকে। তাই জন্য একে বলা হয় মেসোক্যারিওটিক। আর প্রোক্যারিওটিক কোষের উদাহরণ হচ্ছে তোমার বিভিন্ন ব্যাকটেরিয়া কোষ, নীলাভ, সবুজ শৈবাল, এগুলো হচ্ছে প্রোক্যারিওটিক কোষের উদাহরণ। মেসোক্যারিওটিক কোষের উদাহরণ হচ্ছে নকটিলুকা, তারপরে কিছু শৈবাল আছে, এই হলো মেসোক্যারিওটিক কোষ। আর থাকলো হচ্ছে ইউক্যারিওটিক কোষ। ইউক্যারিওটিক কোষ কিন্তু সব এবং উদ্ভিদ এবং প্রাণী, উন্নত উদ্ভিদ এবং প্রাণী দেহে কিন্তু ইউক্যারিওটিক কোষ পাওয়া যায়। এবং ইউ কথার অর্থ হলো হচ্ছে উন্নত এবং ক্যারিয়ন কথা হলো নিউক্লিয়াস, অর্থাৎ ইউক্যারিওটিক মানে হচ্ছে উন্নত নিউক্লিয়াস যুক্ত যে কোষ থাকে তাকে আমরা ইউক্যারিওটিক কোষ বলি। এবার তোমাদেরকে আমি প্রোক্যারিওটিক কোষের একটা উদাহরণ, যেমন আমি বললাম যে একটা ব্যাকটেরিয়া হচ্ছে একটা প্রোক্যারিওটিক কোষ, তার গঠন সম্পর্কে একটু সম্যকভাবে ধারণা দিচ্ছি, তাতে তোমাদের প্রোক্যারিওটিকের গঠন সম্পর্কে একটা ব্যাকটেরিয়া কোষের গঠন নিয়ে আমি তোমাদেরকে সেটা দেখাচ্ছি, তাহলে পরে তোমাদের একটা ধারণা তৈরি হবে।
একটা যদি আমরা ব্যাকটেরিয়া কোষ দেখি তাহলে পরে দেখতে পাবো এর মধ্যে সব থেকে বাইরে এরকম একটা লেয়ার আছে। এই লেয়ারটাকে আমরা বলছি হচ্ছে ক্যাপসুল, বা এটাকে স্লাইম লেয়ারও বলা হয়। এই ক্যাপসুল কিন্তু ব্যাকটেরিয়া কোষকে বাইরের আঘাত থেকে রক্ষা করতে সাহায্য করে, এটা শক্ত হয়। এর ভিতরে আর একটা হচ্ছে তোমার লেয়ার থাকে এরকম ভাবে ব্যাকটেরিয়া কোষের মধ্যে, সেটাকে আমরা বলছি হচ্ছে সেল ওয়াল বা কোষ প্রাচীর। এটা কি দিয়ে তৈরি? পেপটাইডোগ্লাইকেন দিয়ে তৈরি। এটা হচ্ছে সেল ওয়াল, ঠিক আছে? এটাকে বলে হচ্ছে, এটা হচ্ছে পেপটাইডোগ্লাইকেন দিয়ে তৈরি। এর কাজ হচ্ছে ব্যাকটেরিয়া কোষের আকৃতি প্রদান করা, একে যান্ত্রিক সুরক্ষা প্রদান করা, এটা হচ্ছে এর কাজ। এরপরে এর নিচ দিয়ে আরো একটা লেয়ার কিন্তু ব্যাকটেরিয়া কোষের ক্ষেত্রে দেখা যায়, সেটাকে আমরা বলি হচ্ছে সেল মেমব্রেন। এই সেল মেমব্রেন কিন্তু ইউক্যারিওটিক কোষের সেল মেমব্রেনের মতোই প্রোটিন লিপিড দিয়ে অপ্রভেদ্য এবং অর্ধভেদ্য আর কি পর্দা, এবং এর কাজ হচ্ছে প্লাজমা মেমব্রেনও বলে। এই তিনটা হচ্ছে ব্যাকটেরিয়া কোষের হচ্ছে আবরক। এরপরে আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো যে ব্যাকটেরিয়া কোষের মধ্যে কিন্তু এরকম অসংখ্য, মানে অনেক সংখ্যায় এরকম একটা অঙ্গাণু থাকে, যেটাকে বলা হয় হচ্ছে ফ্লাজেলা। তোমরা খেয়াল করলে পরে এখানে দেখতে পারবে যে একটা ফ্লাজেলা প্রধানত তিনটা অংশ নিয়ে গঠিত। সবার নিচে একটা দেখা যাচ্ছে, এটাকে বলছে হচ্ছে বেসাল বডি। যেখান থেকে ফ্লাজেলামটা সৃষ্টি হয়। তারপরের যে অংশটা সেটাকে বলছে হচ্ছে হুক, এবং তার উপরে যে ফিলামেন্টের যে সুতার মতো অংশটা তাকে বলা হয় হচ্ছে ফিলামেন্ট। তাহলে ফিলামেন্ট, হুক এবং বেসাল বডি, এই তিনটা অংশ নিয়ে যে তৈরি হচ্ছে এই গোটাটাকে বলছে হচ্ছে ফ্লাজেলা। এই ফ্লাজেলা কি করে? ব্যাকটেরিয়ার দেহের মধ্যে উপস্থিত থেকে ব্যাকটেরিয়াকে মুভমেন্টে বা এক জায়গা থেকে আরেক জায়গায় সঞ্চালনে সাহায্য করে। আরো থাকে, আচ্ছা তোমাদের বোঝার জন্য আমি এই করা করলাম। তা বাদ দিয়েও কিন্তু ব্যাকটেরিয়া কোষে এক ধরনের এরকম সরু সরু নালীর মতো থাকে, এটাকে বলা হয় হচ্ছে, এটা ফ্লাজেলার থেকে আকারও ক্ষুদ্র হয়, সূক্ষ্ম হয়, এটাকে বলা হয় হচ্ছে ফিমব্রি। এর কাজ হচ্ছে যখন ব্যাকটেরিয়া কোষ অন্য কোনো কোষের উপরে লাগে সেখানে তার সাথে অ্যাটাচ করে রাখতে এবং বিভিন্ন জেনেটিক মেটেরিয়াল, এর মধ্যেকার জেনেটিক মেটেরিয়াল প্রদান করতে কিন্তু এই হুক বা ফিমব্রি বা এটাকে এর আরেকটা নাম আছে, সেটাকে বলা হয় হচ্ছে পিলি। ফিমব্রি বা পিলি ব্যবহৃত হয়। এবার এই চলে গেল আবরকের মধ্যস্থ বিভিন্ন অঙ্গাণু সম্পর্কে বললাম, বিভিন্ন অংশ সম্পর্কে বললাম। এবার যদি ব্যাকটেরিয়া কোষের আমি ভিতরের অংশটায় আসি তাহলে পরে দেখতে পারবো যে এর মধ্যে কিন্তু একটা ঘন দানাদার অংশ দেখতে পাওয়া যায়, যাকে আমরা কি বলবো? সাইটোপ্লাজম। যে কোনো কোষের মধ্যেই ঘন দানাদার জেলির মতো সান্দ্র যে অংশটা দেখা যায় তাকে আমরা সাইটোপ্লাজম বলি। এই সাইটোপ্লাজমের মধ্যে কিন্তু বিক্ষিপ্তভাবে রাইবোজোম উপস্থিত থাকে। আর যেহেতু এরা প্রোক্যারিওটিক, এদের মধ্যে যে রাইবোজোম থাকে সেই রাইবোজোমটা 70S প্রকৃতির রাইবোজোম হয়ে থাকে, যেটা দুটো ইউনিট নিয়ে তৈরি। উপরের ইউনিটটা হচ্ছে 30S আর নিচের ইউনিটটা হচ্ছে 50S। এটা দিয়ে 70S সাব ইউনিট রাইবোজোম তৈরি করে এবং এরা একত্রিত ভাবে এদেরকে পলিরাইবোজোম বলে।
তো এগুলো রাইবোসোম উপস্থিত থাকার ফলে সাইটোপ্লাজমটা ঘন লাগে। আচ্ছা, আরেকটা অংশের কথা তোমাদের বলিনি, সেটা হচ্ছে এই যে আমি যে বললাম যে প্লাজমা মেমব্রেন বা হচ্ছে সেল মেমব্রেন, এই সেল মেমব্রেন কিন্তু ব্যাকটেরিয়া কোষের ক্ষেত্রে কোথাও কোথাও ভিতরের দিকে প্রবিষ্ট হয় এবং খাঁজযুক্ত হয়। এটাকে বলছে হচ্ছে মেসোজোম। মেসোজোমের কাজ কি? মেসোজোম হচ্ছে ব্যাকটেরিয়া কোষের শ্বাস উৎসেচক তৈরি করতে সাহায্য করে এবং কোষ পর্দা যে আছে সে কোষ পর্দা গঠনেও সাহায্য করে। আচ্ছা, এই হয়ে গেল। তারপরে বললাম তো আমি সাইটোপ্লাজমের কথা বললাম, রাইবোজোমের কথা বললাম। এবার কোষের সাইটোপ্লাজম এবং সাইটোপ্লাজমের মধ্যে একটা জেনেটিক মেটেরিয়াল বা জেনেটিক বস্তু থাকে যেটা এরকম ন্যাকেট হয় এবং গোলাকার মানে আবৃতকার আকৃতি বিশিষ্ট কোনো পর্দা ঘেরা অঙ্গন থাকে না। এটাকে বলা হয় হচ্ছে জেনোফোর বা নিউক্লিয়য়েড। এই গেল। এ বাদ দিয়ে এর মধ্যে গ্লাইকোজেন এবং কিছু লিপিড দানাও উপস্থিত থাকে, কিন্তু এর মধ্যে কিন্তু আর অন্য কোনো পর্দা ঘেরা কোষাঙ্গাণু থাকে না। এটা এই জন্যই এটা প্রোক্যারিওটিক ধরনের, যার মধ্যে অনুন্নত নিউক্লিয়াস, পর্দাবিহীন নিউক্লিয়াস মানে অসংগঠিত নিউক্লিয়াস থাকে এবং এর মধ্যে কোনো পর্দা ঘেরা কোষাঙ্গাণু থাকে না। তাহলে পরে মোটামুটি একটা ব্যাকটেরিয়া সেল বা প্রোক্যারিওটিক সেলের গঠন বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানলাম এবং তার বিভিন্ন অংশগুলোর কাজ সম্পর্কেও জানলাম। এরপরে তো মেসোক্যারিওটিক কোষের বৈশিষ্ট্য বললামই। এরপরে তোমাদেরকে আমি কি করব, ইউক্যারিওটিক কোষ বা একটি উন্নত কোষের গঠন সম্পর্কে বলবো। উন্নত কোষ বা ইউক্যারিওটিক প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষের ক্ষেত্রে গঠনগতভাবে কিছু পার্থক্য থাকে, কিন্তু আমি তোমাদেরকে একটাই কোষের মধ্যে ইউক্যারিওটিক কোষের যতগুলো কোষ অঙ্গন বা কোষ পর্দা বা অংশগুলো থাকে সেগুলো সব দেখাচ্ছি এবং সেক্ষেত্রে আমি বলে দেবো যে কোনগুলো প্রাণী কোষে থাকে, কোনগুলো উদ্ভিদ কোষে থাকে। প্রথমে ইউক্যারিওটিক কোষ যদি আমরা দেখি তাহলে পরে দেখতে পাবো যে ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রেও কিন্তু এরকম একটা পাতলা প্রভেদ্য পর্দা থাকে, যাকে আমরা বলি হচ্ছে সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন। এই সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন যেহেতু প্রভেদ্য হয়, এটা প্রোটিন, লিপিড প্রোটিন বা লাইপোপ্রোটিন দ্বারা গঠিত এবং এ কি করতে পারে, ব্যাপন অভিস্রবণে সাহায্য করতে পারে, প্রোটোপ্লাজমকে ঘিরে থাকে তাই জন্য প্রোটোপ্লাজমকে সুরক্ষা প্রদান করে এবং কোষের একটা আকৃতি প্রদান করে। এই সেল মেমব্রেন প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষ উভয়ের ক্ষেত্রে দেখা যায় এবং এটা কিন্তু জীবিত। কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে এর বাইরে দিয়ে আর একটা স্থিতিস্থাপক পুরু মৃত কোষের প্রাচীর দেখা যায়, মৃত কোষ প্রাচীর দেখা যায়। একে বলা হয় হচ্ছে কোষ প্রাচীর বা সেল ওয়াল। এই সেল ওয়াল কিন্তু তোমাদের উদ্ভিদ কোষের ক্ষেত্রে শুধু থাকে, এটা কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে থাকে না। এরপরে এটা গেল হচ্ছে কোষের আবরক। এরপরে কোষের ভিতরে যে সমগ্র অংশটা মানে কোষ পর্দার ভিতরে যে বাকি সমস্ত অংশটা থাকে, যেটা ঘন, দানাদার, অস্বচ্ছ, অর্ধতরল, এই যে অংশটা থাকে তাকে একসাথে বলা হয় হচ্ছে প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজম দুটো জিনিস নিয়ে গঠিত, একটা হচ্ছে নিউক্লিয়াস আর একটা হচ্ছে সাইটোপ্লাজম। নিউক্লিয়াস কোথা থাকে, একদম কোষের মাঝখানটায়। এটাকে আমি আছি, ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে নিউক্লিয়াস কিন্তু দ্বি-একক পর্দা বা মানে দুটো পর্দার লেয়ার থাকে, এরকম দ্বি-একক পর্দা দ্বারা গঠিত। একে বলা হয়, এই গোটাটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসটা কিন্তু আদর্শ নিউক্লিয়াস
মোটামুটি 4টি অংশ নিয়ে গঠিত। সেই 4টি অংশ কি কি সেটা আমি একটা একটা করে দেখাচ্ছি। সব থেকে বাইরের যে লেয়ারটা থাকে তাকে বলা হয় হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয় পর্দা বলে এটাকে। এরপরে এর ভেতরে একটা ঘন অংশ থাকে, এটাকে বলা হয় হচ্ছে নিউক্লিওপ্লাজম, সরি নিউক্লিওলাস। এরপরে এর মধ্যে সরু জালকের ন্যায় নিউক্লিয় জালক থাকে, একে বলে নিউক্লিয়ার রেটিকুলাম। এরপরে এই নিউক্লিয় জালকটা যে অর্ধতরল সান্দ্র রসের মধ্যে ভাসমান অবস্থায় থাকে তাকে বলা হয় হচ্ছে নিউক্লিওপ্লাজম, বা এটাকে নিউক্লিয় রসও বলে বা এটাকে ক্যারিওলিম্ফও বলে। তাহলে একটা আদর্শ নিউক্লিয়াসের মধ্যে, ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে একটা আদর্শ নিউক্লিয়াস থাকে, তাহলে একটা আদর্শ নিউক্লিয়াসের মধ্যে এই 4 রকম জিনিস, এটাকে একসাথে আমি এখানে নিউক্লিয়াস লিখে দিচ্ছি, এই 4 রকম জিনিস থাকে। এবং এই যে নিউক্লিয় পর্দাগুলো থাকে, পর্দাগুলোর মাঝে মাঝে যে ফাঁকা যে গ্যাপটা, এটাকে নিউক্লিয় পোর বলে। এই নিউক্লিয়াস পরবর্তী যে কোষ পর্দার ভিতরে বা কোষ আবরণীর ভিতরে যে অর্ধতরল স্বচ্ছ যে অস্বচ্ছ যে অংশটি থাকে, হ্যাঁ, তাকে বলছি আমরা সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজম দুটো ভাগে, মানে সাইটোপ্লাজমকে আবার দুভাবে ভাগ করা যায়। পরিধির দিকে যে তুলনামূলক হালকা, হ্যাঁ, এবং তুলনামূলক স্বচ্ছ যে সাইটোপ্লাজম থাকে তাকে বলা হয় হচ্ছে একটোপ্লাজম। আর নিউক্লিয়াসের কাছে অর্থাৎ কেন্দ্রের দিকে তুলনামূলক যে ঘন সাইটোপ্লাজম থাকে তাকে বলা হয় হচ্ছে এন্ডোপ্লাজম। বুঝা গেল? তাহলে এই হলো সাইটোপ্লাজম। এরপর আমরা চলে আসবো সাইটোপ্লাজমের মধ্যে যে বিক্ষিপ্তভাবে যে কোষাঙ্গাণুগুলো থাকে সেই কোষাঙ্গাণু সম্পর্কে। এই কোষাঙ্গাণু কিন্তু আবার পর্দা ঘেরা এবং পর্দা বিহীন দু প্রকারের হতে পারে। যদি পর্দা ঘেরা হয়, পর্দা ঘেরা কোষাঙ্গাণুর মধ্যে আবার দ্বি-একক পর্দা যুক্ত হয়, আবার একটা একক পর্দা যুক্ত হয়। দ্বি-একক পর্দা যুক্ত মানে দুটো পর্দার লেয়ার থাকবে, আর একক পর্দা মানে একটা সিঙ্গেল লেয়ার যুক্ত হবে। তাহলে প্রথমে দ্বি-একক পর্দা যুক্ত কোষাঙ্গাণুগুলো কোনগুলো এবং সেগুলোর গঠন সম্পর্কে একটু একটু করে জানি। যেমন মনে করো কোষের মধ্যে এরকম ডিম্বাকার বা গোলাকার বা উপবৃত্তাকার দ্বি-একক পর্দাযুক্ত, মানে দুটো পর্দার লেয়ার থাকবে, যে কোষাঙ্গাণু খাদ্য সংশ্লেষ, খাদ্য সঞ্চয় এবং বর্ণ গঠনে, ফুলের বর্ণ গঠনে সাহায্য করে তাকে বলা হয় হচ্ছে প্লাস্টিড। এই প্লাস্টিড শুধুমাত্র কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে দেখা যায়। প্লাস্টিড কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে দেখা যায়, ইউগ্লিনা ক্রাইসেমি বা এই ধরনের কয়েকটি ক্ষেত্রে প্রাণী কোষের ক্ষেত্রে দেখা যায়, কিন্তু প্রধানত প্লাস্টিড কিন্তু উদ্ভিদ কোষে দেখা যায়। তারপরে এ বাদে দণ্ডাকার বা উপবৃত্তাকার আরেক ধরনের দ্বি-একক পর্দাযুক্ত কোষাঙ্গাণু দেখা যায়, যাকে আমরা কি বলি, যাকে বলা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে কিন্তু আঙুলের ন্যায় প্রবর্ধক থাকে। আর মাইটোকন্ড্রিয়ার কাজ কি? মাইটোকন্ড্রিয়ার কাজ হচ্ছে শক্তি উৎপাদন করতে পারে। তাই আমরা মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তি ঘর বলে থাকি। তাহলে এই দুটো হচ্ছে দ্বি-একক পর্দাবৃত। এরপরে সিঙ্গেল লেয়ার একক পর্দাবৃত যে কোষাঙ্গাণুগুলো থাকে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম একটা আছে,
এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি একদম কোষের নিউক্লিয়াস থেকে কোষ পর্দা পর্যন্ত যে আঙুলের ন্যায় বা অনুনালিকার ন্যায় যে অঙ্গাণুটা থাকে তাকে আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলে থাকি। এবার এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কিন্তু দুই প্রকারের হয়ে থাকে। একটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোম দানা উপস্থিত থাকে, এরকম দানার মতো। তাহলে সেই ধরনের এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে বলবে হচ্ছে, যেহেতু রাইবোজোম দানাগুলো থাকে সেই জন্য এটাকে দেখতে রাফ মনে হয়, মানে অমসৃণ। তাহলে রাইবোজোম দানাযুক্ত এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলে। আর যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলোর মধ্যে কোনো রাইবোজোম দানা উপস্থিত থাকে না তাদেরকে বলা হয় হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কি? এক হচ্ছে প্রোটিন সংশ্লেষ করতে সাহায্য করে, আর সাইটোপ্লাজমটিকে বিভিন্ন প্রকোষ্ঠে ভাগ করা হয়, অর্থাৎ সাইটোপ্লাজমের গঠন নিয়ন্ত্রণ করতে কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম একটি উল্লেখযোগ্য ভূমিকা গঠন করে থাকে। এটা গেল এক পর্দাঘেরা একটা কোষাঙ্গাণু। এ বাদ দিয়ে এর মধ্যে দেখা যাবে কখনো কখনো এরকম চ্যাপ্টা থলির ন্যায় এক ধরনের কোষাঙ্গাণু থাকে, বা কখনো কখনো ছোট ছোট গহ্বরের ন্যায় কোষাঙ্গাণু থাকে। একে বলা হচ্ছে গলগি বডিজ। এর কাজ কি? এ হচ্ছে অ্যাকচুয়ালি প্রোটিন, হরমোন, উৎসেচক এগুলা ক্ষরণ করতে সাহায্য করে। আর গলগি বডিজ কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে গলগি বডিজ কি বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকে, সেই জন্য সেক্ষেত্রে গলগি বডিজকে উদ্ভিদ কোষের ক্ষেত্রে এটাকে বলা হয় হচ্ছে ডিকটিওজোম। তো হয়ে গেল। এরপরে এটাও কিন্তু একক পর্দা ঘেরা। এ বাদ দিয়ে কোষের মধ্যে প্রাণী কোষের ক্ষেত্রে থাকে, এটা উদ্ভিদ কোষের ক্ষেত্রে থাকে না, যে কোথাও কোথাও দেখা যাবে গোলাকার বা বর্তুলাকার উৎসেচক পরিপূর্ণ এক ধরনের থলির মতো থাকে, যেটা কিনা কোষাঙ্গাণুগুলোকে কখনো কখনো ধ্বংসপ্রাপ্ত করে বা এটা পরিপাকে সহায়তা করে বিভিন্ন। তাই জন্য একে বলা হয় হচ্ছে, এই ধরনের এই অঙ্গাণুকে বলা হয় হচ্ছে লাইসোজোম। এটা শুধুমাত্র প্রাণী কোষে পাওয়া যায়, এটা উদ্ভিদ কোষে দেখা যায় না। হয়ে গেল। এটাও একক পর্দা ঘেরা। এরপরে পর্দাবিহীন কোষাঙ্গাণুগুলোর মধ্যে আছে হচ্ছে যেমন রাইবোজোমের কথা বললাম। ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে রাইবোজোম কিন্তু তোমাদের যেমন দুটো সাব ইউনিটই থাকে, কিন্তু একটা হচ্ছে 40, উপরে যে ছোট সাব ইউনিটটা থাকে সেটাকে 40s সাব ইউনিট বলে, আর নিচের যে বড় সাব ইউনিটটা থাকে তাকে বলা হয় হচ্ছে 60s সাব ইউনিট। মানে এই ধরনের রাইবোজোম 80s সাব ইউনিট যুক্ত হয়, মানে 80s রাইবোজোম হয় একে বলে ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে। আর এরা একসাথে রাইবোজোম একর সাথে একত্রিত হয়ে এরা প্রোটিন সংশ্লেষে সহায়তা করে। তাহলে এটা হচ্ছে রাইবোজোম। উদ্ভিদ কোষের ক্ষেত্রে কখনো কখনো দেখা যায় এরকম ফাঁকা বড় বায়ু গহ্বর থাকে, একে বলা হয় হচ্ছে ভ্যাকুয়াল। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যাবে যে উদ্ভিদ এবং প্রাণী কোষ উভয় ক্ষেত্রে এরকম ছোট ছোট বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে নালিকার ন্যায় থাকে। এদেরকে বলা হয় হচ্ছে মাইক্রো টিউবিউল। এই মাইক্রোটিউবিউল গুলো অ্যাকচুয়ালি জল, তারপরে হচ্ছে অন্যান্য আয়ন ইত্যাদি পরিবহন করতে সাহায্য করে থাকে ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে। তাহলে এইগুলো হচ্ছে আমি যেগুলো বললাম সেগুলো হচ্ছে পর্দা ঘেরা এবং পর্দাবিহীন বিভিন্ন কোষাঙ্গাণু সম্পর্কে বললাম, তাদের কাজ বললাম। এ বাদ দিয়ে এর মধ্যে কিছু শ্বেতসার, গ্লাইকোজেন, অ্যালিউরিন দানা, তৈলবিন্দু এই ধরনের কিছু উপাদান থাকে, যেগুলাকে বলা হচ্ছে মনে করো
সেগুলোকে বলা হচ্ছে আর্গাস্টিক পদার্থ বা সাইটোপ্লাজম ইনক্লুশন, এটাকে বলা হয় আর্গাস্টিক পদার্থ বা সাইটোপ্লাজম ইনক্লুশন। এগুলো হয়ে গেল। তাহলে এই হচ্ছে একটা ইউক্যারিওটিক কোষের সম্পূর্ণ বিভিন্ন অঙ্গাণু সম্পর্কে এবং কোষ আবরণ সম্পর্কে আমি একটা ধারণা দিলাম। তাহলে হয়ে গেল আজকে আমাদের হচ্ছে কোষের সম্পর্কে একটা সামগ্রিক ধারণা।